তারিখে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবি এর ভাইস প্রেসিডেন্ট মিস নিকোলা এই বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ থেকে বিদেশে পাচারকৃত সম্পদ ফেরত আনার বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেন তিনি। ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সমূহ, বিশেষত প্রাতিষ্ঠানিক ও আর্থিক খাতে সংস্কার এবং দুর্নীতি দমনে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগের গুরুত্ব তুলে ধরে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রসমূহে বিনিয়োগের আগ্রহের কথাও তিনি জানান। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তায় বাংলাদেশের চলমান প্রকল্পগুলোতে অর্থায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংককে অনুরোধ করেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে ডক্টর রূপা হক এমপির নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত 8 জানুয়ারি 2025 তারিখে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্য ডক্টর রূপা হক এমপি এর নেতৃত্বে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি UKBCCI এর 13 সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধি দল মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এ সময় মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বিদেশি মিডিয়ায় বাংলাদেশ বিরোধী মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা রোধ করতে এবং বাংলাদেশের বিদ্যমান সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রকৃত চিত্র তুলে ধরতে সবাইকে আহ্বান জানান। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের পার্লামেন্টারিয়ান ডক্টর রূপা হক এমপি অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীদের সংগঠন UKBCCI এর একটি প্রতিনিধি দল গত 4 থেকে 9 জানুয়ারি আজকে পর্যন্ত তারিখে বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই সহ বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের উদ্দেশ্যে তারা সফর করছেন। এবার মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর সম্পর্কে আপনাদের কিছু জানাচ্ছি। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আগামী 20 থেকে 24 জানুয়ারি 2025 তারিখে চীনে একটি দ্বিপাক্ষিক সফর করবেন। চীন বাংলাদেশের উল্লেখযোগ্য কৌশলগত অংশীদার, অন্যতম বৃহৎ বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ও চীনের সম্পর্ক বহুমাত্রিক। বর্তমানে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপে উন্নীত হয়েছে। গত আগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করার লক্ষ্যে এ সফর একটি বড় সুযোগ। এই সফরকালে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উক্ত বৈঠকে দুদেশের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ এবং চীন 2025 সালে তাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চলেছে। এ লক্ষ্যে উভয় দেশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50তম বার্ষিকী উদযাপনের শুভ সূচনা হবে। এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করার লক্ষ্যে এ সফর একটি বড় সুযোগ। এই সফরকালে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উক্ত বৈঠকে দুদেশের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ এবং চীন 2025 সালে তাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চলেছে। এ লক্ষ্যে উভয় দেশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50তম বার্ষিকী উদযাপনের শুভ সূচনা হবে। এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নকল্পে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ প্রায় $25 বিলিয়ন। যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের পক্ষে অনুকূল নয়। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি
বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। গত জুলাই মাসে সংগঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র ও সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য চীন সর্বপ্রথম ন্যাশনাল হেলথ কমিশন অফ চায়না থেকে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক প্রতিনিধি দল প্রেরণ করে এবং বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সহায়তা প্রদান করে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করার ব্যাপারে আশ্বাস প্রদান করে। এ ব্যাপারে আলোচনা করতে বাংলাদেশ আগ্রহী হবে। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে এবং সাংহাই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তব্য দিবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধিতে চীনের সাংহাইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা একটি সভা করবেন। এবার মোজাম্বিক পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আমি জানাতে চাই। গত 9 অক্টোবর 2024 তারিখে মোজাম্বিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন দল মোজাম্বিক লিবারেশন ফ্রন্ট ফ্রেলিমো সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। উল্লেখ্য, ফ্রেলিমো 1975 সাল থেকে ক্ষমতায় আছে। 24 অক্টোবর তারিখে মোজাম্বিকের জাতীয় নির্বাচন কমিশন সরকারি দলের ড্যানিয়েল চেপোকে 71% ভোট পেয়ে বিজয়ী হিসেবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদেমোস দলের ভেনান্সিও মন্ডলেন 20% ভোট পেয়েছেন বলে নির্বাচন কমিশন জানায়। মোজাম্বিকের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টি হয় 24 অক্টোবর থেকে। নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী দলীয় সমর্থকরা বিক্ষোভ আন্দোলনের নামে দেশজুড়ে লুটপাট শুরু করে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতা, বিরোধী দলীয় বিক্ষোভ এবং সামাজিক অস্থিতিশীলতা স্থানীয় জনগণ এবং প্রবাসীদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে। মোজাম্বিকে বসবাসরত প্রায় 5,000 প্রবাসী বাংলাদেশি, যারা মূলত ব্যবসার সঙ্গে যুক্ত, এই সংকটে আর্থিক এবং মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন। 24 অক্টোবরের ফলাফল প্রত্যাখ্যান করে বিরোধী দলীয় প্রার্থী ভেনান্সিও মন্ডলেন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন এবং নির্বাচনের ফলাফল কারচুপির অভিযোগ তোলেন। বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচনের ফলাফল বাদ দিয়ে নতুন করে ভোট গণনার আহ্বান করে হাইকোর্টে মামলা করা হয়। 23 ডিসেম্বর 2024 তারিখে মোজাম্বিকের সংবিধান পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল নিশ্চিত করে ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। এই ঘোষণার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী প্রার্থী, যিনি বর্তমানে নির্বাসনে রয়েছেন, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। নির্বাচনী অনিয়ম এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ফলে মাপুতো সহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা চরম আকার ধারণ করে। মোজাম্বিকে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভকারীদের তাণ্ডবে ইতিমধ্যে প্রায় 300 থেকে 500 বাংলাদেশি মালিকানাধীন দোকান লুটপাট ও সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়, অনেক বাংলাদেশি নিঃস্ব হয়ে পড়েছেন। মাপুতো, নামপুলা এবং জাম্বেজিয়া প্রভিন্সে বসবাসকারী বাংলাদেশি নাগরিকগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশিগণ মূলত ব্যবসার সাথে জড়িত। তাদের বেশিরভাগই গ্রোসারি দোকান পরিচালনা করেন। তাছাড়া বেশ কিছু সংখ্যক বাংলাদেশি কৃষি খাতে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশ দূতাবাস লিসবন মোজাম্বিকের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটির নেতাদের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মোজাম্বিকে বাংলাদেশি কমিউনিটির সুরক্ষার জন্য লিসবনে অবস্থিত মোজাম্বিক দূতাবাসের মাধ্যমে মোজাম্বিক পররাষ্ট্র মন্ত্রণালয়কে দূতাবাস অনুরোধ করেছে। মাপুতোতে অবস্থানরত বাংলাদেশি কনসাল, অনারারি কনসাল এবং মোজাম্বিকের বাংলাদেশি কমিউনিটির আহ্বায়কের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য গ্রহণ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। এরূপ পরিস্থিতিতে অল্প কিছু প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। এর সঠিক সংখ্যা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ভৌগোলিক সন্নিকটতার কারণে প্রিটোরিয়াতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে নির্দেশনা প্রদান করা হয়েছে মালাউইয়ের ব্ল্যান্টায়ার শহরে গিয়ে দেশে ফিরতে আগ্রহীদের প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদান করার জন্য। বাংলাদেশ হাইকমিশনও মাপুতোর কাছে একটি নিরাপদ স্থান থেকে কনসুলার সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করছে। বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো।
আজকে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হবার কথা আছে। আলোচনার ফল ইতিবাচক হলে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে আশা করা যায়, অন্যথায় পরিস্থিতি অবনতি হবার সম্ভাবনা রয়েছে। লিবিয়া ও তিউনিসিয়াতে নৌ দুর্ঘটনা ঘটেছে, এটার ব্যাপারে কিছু তথ্য জানানোর আছে। লিবিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী লিবিয়া ও তিউনিসিয়াতে সম্প্রতি সংঘটিত নৌ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের লক্ষ্যে মিনিস্টার লেবারের নেতৃত্বে একটি দল গত 5 জানুয়ারি 2025 তারিখে তিউনিসিয়া সফর করে। উক্ত সফরের সরেজমিন পরিদর্শনে জানা যায় 1 জানুয়ারি 2025 তারিখে সংঘটিত দুর্ঘটনাটি ঘটে তিউনিস থেকে 350 কিলোমিটার দূরের সমুদ্র উপকূলবর্তী শহর মাহদিয়া নামক একটি অঞ্চলে। ওই ঘটনায় 16 জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে 14 জন বাংলাদেশি এবং 2 জন সুদানিজ। উক্ত 16 জনকে জেলেরা উদ্ধার করে এবং পরবর্তীতে তিউনিসিয়ান কোস্টগার্ডকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 1 জানুয়ারি 2025 তারিখে সংঘটিত দুর্ঘটনাটিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। 31 ডিসেম্বর 2024 তারিখে তিউনিসিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্প্যাক্সে এর সমুদ্র সীমায় সংঘটিত একটি নৌ দুর্ঘটনায় 50 জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তার মধ্যে 48 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার মধ্যে 36 জন বাংলাদেশি, 6 জন পাকিস্তানি এবং 7 জন সিরীয় মিশরীয় নাগরিক। অবশিষ্ট 2 জনকে মৃত উদ্ধার করা হয়। কোস্টগার্ড এখনও মৃতদের পরিচিতি নিশ্চিত করেনি। বর্তমানে মৃতদের ছবি সংগ্রহ করা হয়েছে এবং দূতাবাস মনে করছে যে এদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক আছে। বর্তমানে মরদেহ 2টি হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মরদেহসমূহ ফ্যাক্সের হাবিব বুর্গিবা হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাংলাদেশ হতে মৃতের নিকটাত্মীয়ের ডিএনএ নমুনার সাথে মিল সাপেক্ষে মরদেহ দেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই আগস্ট 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসার ক্ষেত্রে দ্রুততম সময়ে ভিসা প্রাপ্তি নিশ্চিতকরণে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলাই আগস্ট 2024 সালে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনের মধ্যে সমন্বয় সাধন করে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়ায় গত 1 থেকে 8 জানুয়ারি 2024 তারিখের মধ্যে গুরুতর আহত 8 জন ব্যক্তি এবং তাদের পরিবারের 4 সদস্যের জন্য দ্রুততম সময়ে ভিসা প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে। ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট বিদেশি মিশনসমূহের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অগ্রাধিকার দিচ্ছে এবং সংশ্লিষ্ট মিশনসমূহের কাছ থেকে একই রকমের আন্তরিক সহযোগিতা পাওয়া যাচ্ছে। এই উদ্যোগের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত প্রয়োজনীয় চিকিৎসা তথ্য, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন মিশন ও ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দূতাবাসসমূহের আন্তরিক প্রচেষ্টার প্রক্রিয়াটি স্বল্প সময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। আপনাদেরকে জানাতে চাই, এ পর্যন্ত 11 জন আহতকে বিদেশে প্রেরণ করা হয়েছে এবং তাদের মধ্যে 2 জন ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন। 28 জনের বিদেশে উন্নত চিকিৎসার প্রক্রিয়াধীন আছে। এই 28 জনের মধ্যে প্রথমে উল্লেখিত 8 জনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা যে কোনো সময় বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনসমূহ এই বিষয়টি অগ্রাধিকার দিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে সমন্বয় করছে এবং সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে। আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে সাম্প্রতিক সময়ে একটি নিউজ আইটেমে। আমরা দেখেছি যে বাংলাদেশি ছাত্রছাত্রীদের ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে একটি নিউজ আইটেম হয়েছে। তো এই বিষয়ে আমরা একটু জানাতে চাই। ইউরোপের যে দেশগুলোর দূতাবাস বাংলাদেশে নাই, তারা যাতে বাংলাদেশের ভিসা সেন্টার স্থানান্তরিত করে সে বিষয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ওই দেশগুলোকে অনুরোধ জানিয়ে আসছে। ইতিমধ্যে বুলগেরিয়া বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে আমরা জানিয়েছি। রোমানিয়া ক্ষেত্র বিশেষে কখনো ভিয়েতনাম বা কখনো থাইল্যান্ড থেকে ভিসা নেবার ব্যবস্থা করেছে, তবে এই ব্যবস্থাটা অস্থায়ী।
ইউরোপের আরও কয়েকটি দেশ যাতে বাংলাদেশে ভিসা সেন্টার খোলে সেজন্য আমাদের প্রচেষ্টা চলমান আছে। তবে এখানে একটি বিষয় বিবেচনায় আনতে হবে, এমন ব্যবস্থা গ্রহণের আগে ওই দেশগুলোকে অনেক ধরনের অনুমোদন নিতে হয়। এ ধরনের সিদ্ধান্ত কোনো দেশই খুব তাড়াতাড়ি করে নিতে পারে না। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সবাইকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে আপনাদেরকে জানাতে চাই যে সাম্প্রতিক সময়ে 36 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মিয়ানমারে চলমান সংঘর্ষের ফলে মাঝে মাঝে এরকম কিছু ঘটনা ঘটে। আমরা বিজিবি মারফত কিছু সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের ব্যাপারে জানতে পেরেছি। বড় সমুদ্র সীমানা থাকার কারণে অনেক রোহিঙ্গাই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, আবার অনেক সময় জীবন বাঁচাতে তারা মিয়ানমার থেকে অন্য দেশেও নৌপথে রওনা হয়। সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভেসে আসার কিছু রিপোর্টও আমরা পেয়েছি। সীমান্তে আমাদের সকল সীমান্তরক্ষী বাহিনীর সর্বাত্মক সতর্কতায় আছে। সব কিছুর পাশাপাশি আমাদের মানবিক দিকটাও বিবেচনায় রাখতে হয়। মিয়ানমারে চলমান সংঘর্ষের ফলে আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকাসমূহ সম্পূর্ণ এলাকা দখল করে রেখেছে। এছাড়া আরাকান আর্মি রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 14টি টাউনশিপ দখল করে নিয়েছে বলে আমরা জেনেছি। অবশিষ্ট 3টি টাউনশিপ দখলের লক্ষ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তাছাড়া চীন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মি দখলে নিয়েছে বলে গণমাধ্যম মারফত জানা গেছে। মিয়ানমারের সীমান্তবর্তী সম্পূর্ণ এলাকা আরাকান আর্মি কর্তৃক দখল করায় সীমান্ত পারাপার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্টগার্ড সহ আমাদের নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতির পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। এ পর্যন্তই জানানোর ছিল। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটার আমি উত্তর দিতে পারি। তার আগে আমাদের কাছে দুটো প্রশ্ন এসেছিল, এই প্রশ্ন দুটোর উত্তর আমি আগে দিয়ে নেই। একটা প্রশ্ন এসেছিল যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ ভারতকে যে চিঠি দিয়েছিল এই ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা। এটা আপনারা সবাই জানেন, গতকালকে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাও এটা আপনাদেরকে জানিয়েছেন। ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব এখনও আমরা পাইনি। আপনারা জানেন যে প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। বাংলাদেশ এ বিষয়ে ভারত সরকারের উত্তরের অপেক্ষায় থাকবে। আরেকটি প্রশ্ন এসেছিল, বাংলাদেশের অসংখ্য রোগী চিকিৎসার জন্য ভারতে যায়, অথচ ভারত ক্যান্সার পেশেন্ট সহ অন্যান্য ভিসা বন্ধ করে রেখেছে। এ ব্যাপারে কূটনৈতিক পর্যায়ে কোনো আলোচনা হচ্ছে কিনা। এই প্রসঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে ভিসা ইস্যু করার এখতিয়ার সম্পূর্ণভাবে ভারতের। তাদের সাথে আলোচনায় আমরা জেনেছি যে ভারতের ভিসা সেন্টার খোলা আছে, তবে ভিসা সীমিত আকারে চালু আছে। আমরা আগেও আপনাদের বলেছি যে ভিসা কার্যক্রম পুরোদমে চালুর বিষয়ে ভারতীয় হাইকমিশন জানিয়েছে যে তাদের লোকবল সংকট আছে এবং এই সংকটের কারণে এখন ভিসার আবেদনপত্র আগের চেয়ে কম গ্রহণ করছে। আশা করছি তারা এটা স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। চায়না সফরে যান, এটা আপনি শুরুতেই বলেছি, তো এই বাংলাদেশ যাচ্ছে কি যাচ্ছে, সেটা হচ্ছে এখনো সফরের বেশ কিছুদিন বাকি আছে, প্রায় সপ্তাহ দেড়েকের চাইতে বেশি বাকি আছে। আপনারা সবাই জানেন যে এই ধরনের ভিজিটের আগে এজেন্ডাতে অনেক কিছু সংযোজন হয়, বিয়োজন হয়। যে বিষয়গুলো উল্লেখ করলেন বিষয়ভিত্তিক এজেন্ডাতে এগুলো অন্তর্ভুক্ত আছে কিনা সেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে পারছি না। সংশ্লিষ্ট উইংয়ের সাথে কথা বলে আমাকে প্রত্যেকটা বিষয়ের উত্তর দিতে হবে। আপাতত এই সাধারণ উত্তরটা আপনাদেরকে আমি দিতে পারি। পাঁচটা প্রশ্নের মধ্যে এটা আমার কাছে নাই। এজেন্ডাটা আমি জেনে তারপরে আপনাদেরকে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইস্যুতে উত্তর দিতে পারবো যে এটা থাকবে কি থাকবে না। আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা এটা নিয়ে প্রায় 4 বার বললেন যে ভারত থেকে প্রশ্ন আছে, শুরু করি। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন এটার আসলে কোনো
আমরা জানি দেখেই তো, এটা তো মানে জানতে চাওয়ার মতো কোনো কিছু না, সবাই জানে যে উনি ভারতে আছেন, এটা আবার আলাদা করে কেন জানতে চাইতে হবে? বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? ওই প্রশ্নটা ওইখানে শেষ। হ্যাঁ, দ্বিতীয় জিনিস হচ্ছে তাগিদপত্র। তাগিদপত্রের ব্যাপারে আমাদের যে আগের বক্তব্য, সেটার সাথে আমি প্রথম প্রশ্নটাকে সংযুক্ত করি। কতদিন উত্তর না দিয়ে পারবে বা কূটনৈতিক প্রক্রিয়া কি? আপনারা দীর্ঘদিন ধরে কূটনৈতিক বিট কাভার করছেন, কূটনৈতিক প্রক্রিয়ার অনেক ইন্টিগ্রেসিস আছে, তো এটার মধ্যে সব কিছুর মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর হয় না। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কি, এটা মানে আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন। কূটনীতির ধরা বাঁধা অনেক কিছুই থাকে না, এটা এরকম একটা পরিস্থিতি। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যদি নির্দিষ্ট সময়ে উত্তর না দেন তাহলে আপনারা আবার রিমাইন্ডার পাঠান, আবার তাদেরকে মনে করিয়ে দিবেন, এরকম একটা পয়েন্ট আছে। আমরা এই মুহূর্তে ভারতের উত্তরের জন্য অপেক্ষা করছি। ট্যুরিস্ট ভিসার কথা বলেছিলেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি বিষয় না, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এবং আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা নোটিফিকেশন দিয়েছে, যারা বাংলাদেশে সঠিকভাবে নেই তাদের একটা টাইমলাইন বেঁধে দিয়েছে। তো এটা ঠিক এটার সাথে যায় না, কিন্তু আমি আপনাকে যেটা বলতে পারি যে ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে কাজ করা এটা আমাদের মন্ত্রণালয়ের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে আমি বিশ্বাস করি যে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি বিবেচনার মধ্যে রেখেছে এবং তারা এটা নিয়ে কাজ করবে। পাসপোর্ট নিয়ে একটা প্রশ্ন ছিল, লাল পাসপোর্ট, এবং এটা এতদিন পরে কেন জানানো হলো, এটার আসলে উত্তর আমার কাছে নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্যার ভালো বলতে পারবেন যে এটা এখন কেন জানানো হয়েছে। মিশু ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে ট্রাভেল ডকুমেন্ট রিলেটেড, প্রশ্নটা যদি আরেকবার করেন। আচ্ছা, পাসপোর্ট বাতিল এবং এটা নোটিফিকেশনের প্রক্রিয়া হচ্ছে যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে সব দেশগুলোতে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে, যাতে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক আছে যে দেশগুলোর সাথে তারা সবাই জানে যে এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে। সুতরাং এটা হলো সাধারণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াতেই বিষয়টা যাবে। আর আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পাসপোর্ট বাতিল হয়েছে তাহলে ভিসা কীভাবে এক্সটেন্ড হলো, এটাও আমি জেনারেল একটা উত্তর দিব যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। এখন আপনারা যা জানেন আমরাও একটুকুই জানি, মিডিয়ার মাধ্যমে যতটুক আপনারা দেখেছেন আমরা ততটুকুই দেখেছি। আমাদের কাছে যেহেতু কোনো বাড়তি তথ্য নাই, এই কারণে কোনো রকমের কনজেকচার বা স্পেকুলেশন আমরা করব না। যেহেতু স্পেসিফিক প্রশ্নের আমি উত্তর দিতে পারি নাই, আপনি যে সম্পূরক প্রশ্নটা করেছেন সেটার জন্য আমাকে একটু সময় নিতে হবে। আসলে আমরা ফোকাস করি না, আমাদের ফোকাস ছিল মোজাম্বিকে বাংলাদেশি যারা আছে তাদের নিরাপত্তা। সুতরাং লেট আস স্টিক টু দ্যাট। মোজাম্বিকে মানে ইন্টারনালে কি হচ্ছে সেটা নিয়ে আমাদের চিন্তা করার চাইতে ওইখানে বাংলাদেশি যারা আছে তাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করাটাই সঠিক ছিল। আনরিলেটেড। সৌভাগ্যক্রমে আপনার এই প্রশ্নের রেডিমেড উত্তর আমার কাছে আছে। তো ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত কাজের স্বার্থে OHCHR কর্তৃক চাহিদা তথ্যাদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়
বিভাগ ও সংস্থাসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ করেছে। তো সরবরাহকৃত তথ্যাদির প্রাপ্তি স্বীকার করে OHCHR ইতিমধ্যে একটা কূটনৈতিক পত্র প্রেরণ করেছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষঙ্গিক কিছু তথ্য প্রাপ্তির অপেক্ষায় আছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে সে সকল তথ্যাদি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সরবরাহ করা সম্ভব হবে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রম সমাপনান্তে তদন্ত প্রতিবেদনটি কবে প্রকাশ করা হবে সেই ব্যাপারে কোনো তথ্য এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। এটা অ্যাডভান্স জানিয়ে দিলাম, মেবি সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন হতে পারে। যেহেতু তারা এখনো এটা ড্রাফট করছে, রিকমেন্ডেশন কি করবে এটা আমরা জানি না, ড্রাফটিং শেষ হয়নি। হিন্দু বিষয়ে একটা প্রশ্ন। চলে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে গতকালও সীমান্ত হত্যাকাণ্ড ঘটেছে, বিষয়টি মন্ত্রণালয় জানে? সীমান্তে একটা হত্যাকাণ্ডের ঘটনা আমাদের নজরে এসেছে। আমাদের সংশ্লিষ্ট উইং এটা এই সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে। এটা আমাদের জানা আছে। ধন্যবাদ।